এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৮৩ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে আমরা কিভাবে করে সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে নিজে করি। ১ নাম্বার যে অঙ্কটি দেওয়া রয়েছে আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের শুরুতে বলা হয়েছে একটি পেন্সিলের দাম ২০ টাকা ও ৫টি খাতার দাম ১৫০ টাকা। ৫টি পেন্সিল ও ৫টি খাতা কিনতে কত টাকা লাগবে? দেখো আমরা যদি আবার একটু বোঝার চেষ্টা করি, এখানে আমাদের বলা হয়েছে একটি পেন্সিলের দাম হচ্ছে ২০ টাকা, হ্যাঁ, এবং ৫টি খাতার দাম হচ্ছে ১৫০ টাকা। এখন আমরা যদি ৫টি পেন্সিল ও ৫টি খাতা কিনতে চাই তাহলে আমাদের কত টাকা লাগবে এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। ৫টি পেন্সিল ও ৫টি খাতা কিনতে কত টাকা লাগবে? এখন দেখো এটিকে বের করতে আগে আমাদের কি করা প্রয়োজন? আগে আমরা ৫টি পেন্সিলের দাম কত টাকা হয় সেটি কিন্তু বের করব। দেখো আমাদের কিন্তু একটি পেন্সিলের দাম দেওয়া রয়েছে ২০ টাকা, তাই না? তাহলে আমরা শুরুতে বের করব যে ৫টি পেন্সিলের দাম কত হবে। আচ্ছা, একটি পেন্সিলের দাম যদি ২০ টাকা হয় তাহলে কি ৫টি পেন্সিলের দাম নিশ্চয়ই ৫ গুণ বেশি হবে, তাই না বন্ধুরা? তার মানে এই ২০-এর সাথে যদি আমরা ৫কে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে ৫টি পেন্সিলের দাম কত টাকা হয়। তাহলে আগে আমরা শুরুতেই ৫টি পেন্সিলের দাম বের করি। চলো আমরা ১ নাম্বার দিয়ে কি লিখব? আমরা ১ নাম্বার দিয়ে লিখব একটি পেন্সিলের দাম। একটি পেন্সিলের দাম কত টাকা দেওয়া রয়েছে আমাদের? আমরা দেখতে পাচ্ছি ২০ টাকা, তাই না? আমরা এখানে লিখে দেব ২০ টাকা। একটি পেন্সিলের দাম ২০ টাকা। সুতরাং এখানে আমরা একটু সুতরাং চিহ্ন দেব নিচে। আমাদের মোট কতটি পেন্সিলের কথা বলা হয়েছে? ৫টি পেন্সিল, তাই না? তাহলে আমরা এখানে লিখব সুতরাং ৫টি পেন্সিলের দাম। আচ্ছা দেখো, একটি পেন্সিলের দাম যদি ২০ টাকা হয়, ৫টি পেন্সিলের দাম কি নিশ্চয়ই ৫ গুণ বেশি হবে, তাই না? এই জন্য আমরা কি করতে পারি? এই যে ২০ টাকা রয়েছে, এই ২০কে আমরা ৫ দ্বারা গুণ করতে পারি, তাই না বন্ধুরা? তাহলে দেখো আমরা যদি গুণ করি, এই ২০কে আমরা শুরুতে লিখব ২০, এরপরে একটু গুণ চিহ্ন দিয়ে লিখব কত? ৫। আমরা এখানে লিখে দেব ৫। শেষে যেহেতু টাকা রয়েছে লেখা, আমরা এখানেও টাকা লিখে দিব। এখন দেখো এই ২০কে যদি আমরা ৫ দ্বারা গুণ করি, আমরা আলাদা আলাদা জায়গা থেকে কিন্তু গুণটা করব, হ্যাঁ? দেখো শুরুতে যেহেতু ২০ রয়েছে আমরা লিখব ২০, এরপরে গুণ যেহেতু রয়েছে ৫, আমরা গুণ চিহ্ন দিয়ে ৫ লিখলাম। এখন যদি গুণ করি, দেখো আমরা যে কাজটি করব গুণের ক্ষেত্রে আমরা জানি ৫কে প্রথমে ০ দ্বারা গুণ করব, তারপরে ৫কে ২ দ্বারা গুণ করব। তাহলে ৫কে ০ দ্বারা গুণ করলে কত হয়? আমরা জানি যে কোনো অঙ্ককে যদি আমরা ০ দ্বারা গুণ করি তাহলে কিন্তু উত্তর আমাদের ০ই হবে। যেমন এখানে ৫কে যদি ০ দ্বারা গুণ করি তাহলে হবে ৫০০। শুধু ৫ বলে কোনো কথা না, যে কোনো অঙ্ককে যদি আমরা ০ দ্বারা গুণ করি উত্তর কিন্তু ০ হবে। যদি এখানে ৭ থাকতো তাহলে ৭০০ই হতো, যদি ৮ থাকতো ৮০০ হতো। মানে যাই থাকুক না কেন আমাদের মনে রাখতে হবে ০-এর সাথে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু ০ হবে। আচ্ছা দেখো ৫ দ্বারা ০কে গুণ করা হয়ে গেল। এখন ৫ দ্বারা যদি ২কে গুণ করি তাহলে কত হয়? ৫ দুগুণ ১০। আমরা লিখে দিলাম ১০। তাহলে এইখানে আমরা মোট কত পাচ্ছি গুণ করে? ১০০ পাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে নিচে সমান সমান দিয়ে কত লিখব? ১০০ টাকা। আচ্ছা এই ১০০ টাকা দ্বারা আমরা কি বুঝতে পারছি? ৫টি পেন্সিলের দাম হচ্ছে ১০০ টাকা। দেখো এখন যদি আমরা আবার একটু প্রশ্নটার দিকে লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে ৫টি পেন্সিল ও ৫টি খাতা কিনতে কত টাকা লাগবে। দেখো ৫টি পেন্সিল কিনতে কিন্তু আমাদের ১০০ টাকা লাগবে, এটি আমরা বের করে ফেলেছি অলরেডি। এখন আমাদের বলা হয়েছে ৫টি খাতা, হ্যাঁ, ৫টি খাতা কিনতে কত টাকা লাগবে। আচ্ছা আমরা যদি প্রশ্নটায় ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমাদের বলাই হয়েছে যে ৫টি খাতার দাম ১৫০ টাকা। এটি কিন্তু আমাদের দেয়াই রয়েছে, আমাদের কিন্তু এটিকে আর আলাদাভাবে বের করার কোনো প্রয়োজন নেই, তাই না? ৫টি খাতার দাম রয়েছে ১৫০ টাকা। এখন আমাদের বলা হয়েছে ৫টি পেন্সিল এবং ৫টি খাতা কিনতে মোট আমাদের কত টাকা লাগবে। তাহলে এই যে ৫টি পেন্সিল কিনতে আমরা বের করেছি কত টাকা লাগবে? ১০০ টাকা। এবং ৫টি খাতা কিনতে লাগবে কত টাকা বন্ধুরা? ১৫০ টাকা। তাহলে
এই 100কে এবং এই 150কে যদি আমরা যোগ করে দেই, তাই না, 5টি পেন্সিলের দাম এবং 5টি খাতার দাম যদি আমরা যোগ করে দেই, তাহলেই তো আমরা পেয়ে যাব যে আমাদের মোট কত টাকা লাগবে, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি, এই কথাটি প্রথমে লিখব, 5টি পেন্সিলের দাম হচ্ছে 100 টাকা। আমরা লিখব 5টি পেন্সিলের দাম কত টাকা? 100 টাকা। এবং নিচে আমরা কি লিখব? আমরা এই 5টি পেন্সিলের দামের নিচে লিখব হচ্ছে 5টি খাতার দাম। এবারে পেন্সিলের নিচে লিখব হচ্ছে আমরা খাতার দাম। 5টি খাতার দাম কত টাকা আমাদের দেওয়া রয়েছে? দেখো, 5টি খাতার দাম 150 টাকা। তাহলে এই 150কে আমরা কিন্তু 100-র নিচে লিখব, ঠিক আছে? এই সংখ্যার নিচে কিন্তু আমাদের সংখ্যা লিখতে হয়, এটি আমরা জানি। তাহলে আমরা লিখব 150 টাকা। এখন দেখো, যদি এই দুটিকে আমরা যোগ করে দেই, এই 100 এবং এই 150কে যদি আমরা যোগ করে দেই, তাহলে তো আমরা পেয়ে যাব যে 5টি পেন্সিল এবং 5টি খাতা কিন্তু আমাদের মোট কত টাকা লাগবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং মোট লাগবে। সুতরাং মোট লাগবে, মোট লাগবে। দেখো, এখন যদি আমরা এটিকে যোগ করে দেই, আমরা জানি যোগের ক্ষেত্রে ডান পাশে যে সংখ্যাগুলো থাকে এইগুলো দিয়ে যোগ করে কিন্তু শুরু করতে হয়, তাই না? তাহলে আমরা যদি সেইভাবে করি, দেখো, 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 এবং 5কে যোগ করলে হয় আমাদের 5, 1 এবং 1কে যোগ করলে হয় কত? 2। আমরা এখানে লিখে দেব 2। শেষে যেহেতু টাকা রয়েছে, আমরা লিখে দেব টাকা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমাদের উত্তর কিন্তু বের হয়ে গেল 250 টাকা। আমাদের মোট লাগবে হচ্ছে 250 টাকা। এই 250ই কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব 250 টাকা। দেখো, আমরা কিন্তু খুব সহজেই এটিকে সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরের অঙ্কে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? দেখো, আবারও একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে একটি বই এবং 3টি কলমের মূল্য একত্রে, মানে একসাথে হচ্ছে 95 টাকা। তার মানে এই 95 টাকার ভিতরে কি কি রয়েছে? একটি বই রয়েছে এবং 3টি খাতা, 3টি কলম রয়েছে, তাই না? তাহলে এই একটি বই এবং 3টি কলম আমরা যদি কিনতে চাই, তাহলে আমাদের মোট লাগবে হচ্ছে 95 টাকা। এখন বলা হয়েছে একটি কলমের মূল্য হচ্ছে 20 টাকা। তাহলে একটি বইয়ের মূল্য কত? দেখো, আমাদের কিন্তু একটি কলমের মূল্য দেওয়া রয়েছে এখানে 20 টাকা, কিন্তু এইখানে আমাদের কি বলা হয়েছে? এখানে মোট কলমের সংখ্যা রয়েছে কতটি? 3টি, তাই না? এবং এই যে 95 আমরা দেখতে পাচ্ছি, এই 95-এর ভিতরে কিন্তু 3টি কলমের মূল্যও রয়েছে এবং একটি বইয়ের মূল্যও রয়েছে। এখন আমরা কি করব? এই যে 3টি কলম রয়েছে, এই 3টি কলমের মূল্য কিন্তু আমরা আগে বের করব। যদি আমরা 3টি কলমের মূল্য বের করতে পারি, তাই না, এই 95 থেকে যদি 3টি কলমের মূল্যকে আমরা বিয়োগ করে দেই বা বাদ দিয়ে দেই, তাহলে তো একটি বইয়ের মূল্য রয়ে যাবে, তাই না? তাহলে এই 95 থেকে 3টি কলমের মূল্যকে আমরা বিয়োগ করেই কিন্তু একটি বইয়ের মূল্য বের করতে পারি। আমাদের কিন্তু একটি বইয়ের মূল্যই বের করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, এখন এই 3টি কলমের মূল্য আমরা কিভাবে করে বের করব? শুরুতে আমাদের কিন্তু দেখো এইখানে বলা হয়েছে একটি কলমের মূল্য 20 টাকা। যদি একটির মূল্য দেয়া থাকে, আমরা যে কোনো সংখ্যার মূল্য কিন্তু আমরা বের করতে পারবো। 3টি, 5টি, 7টি, 10টি, যেটাই বলা হোক না কেন, আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। যদি একটির মূল্য 20 টাকা হয়, 3টির মূল্যকে নিশ্চয়ই 3 গুণ বেশি হবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা প্রথমে চলো 3টির মূল্যকে বের করি। আমরা কি লিখব? একটির মূল্য যেটা দেওয়া রয়েছে সেটি কিন্তু শুরুতে লিখব। আমরা 2 নাম্বার দিয়ে লিখব, 2 নাম্বার দিয়ে আমরা লিখব, এই দেখো, একটি কলমের মূল্য 20 টাকা। আমরা লিখব একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য 20 টাকা। আচ্ছা, সুতরাং আমাদের কতটি কলম রয়েছে এখানে বলা হয়েছে? এখানে কিন্তু 3টি কলম রয়েছে, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং 3টি কলমের মূল্য। একটি কলমের মূল্য যদি 20 টাকা হয়, 3টির মূল্য কত গুণ বেশি হবে বন্ধুরা? হ্যাঁ, 3 গুণ বেশি হবে, আমরা জানি, তাই না? তার মানে এই 20কে আমরা 3 দ্বারা গুণ করব।
তাহলে আমরা লিখব 20 গুণ 3। আচ্ছা, আমরা লিখলাম 20 গুণ 3। এই পাশে টাকা রয়েছে, আমরা লিখে দিলাম টাকা। আচ্ছা, এখন যদি গুণ করি, দেখো 20কে যদি 3 দ্বারা গুণ করি, আমরা লিখলাম 20 এবং নিচে লিখলাম 3। এখন যদি গুণ করি, দেখো আমরা জানি শূন্যকে প্রথমে আমরা 3 দ্বারা গুণ করব, তারপরে 2কে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে 0 এবং 3কে গুণ করলে কত হয়? 3 শূন্য 0। কারণ শূন্যের সাথে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0 হবে, একটু আগে আমরা শিখেছি। এরপরে দেখো 3কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 3 দুগুণ 6। দেখো আমাদের গুণ করা হয়ে গেল, আমরা উত্তর পাচ্ছি কত? 60 টাকা, তাই না? তাহলে এই 60কে কিন্তু আমরা এইখানে সমান সমান দিয়ে লিখে দিব 60 টাকা। এই 60 দ্বারা আমরা কি বুঝতে পারছি? 3টি কলমের মূল্য কিন্তু 60 টাকা। এখন দেখো 3টি কলমের মূল্য যখন আমরা বের করে ফেললাম, আমাদের এই শুরুতে কি বলা হয়েছিল? একটি বই, এবং এই 3টি কলমের মূল্য একসাথে হচ্ছে 95 টাকা, তাই না? তাহলে এই 95 টাকা থেকে আমরা যদি 3টি কলমের মূল্য, অর্থাৎ এখানে যে 60 টাকা পেলাম, এই 60 টাকাকে যদি আমরা বিয়োগ করে দেই, অর্থাৎ এই 3টি কলমের মূল্যকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কি এখানে একটি কলমের মূল্য থেকে যাবে না বন্ধুরা? হ্যাঁ, একটি কলমের মূল্য কিন্তু থেকে যাবে। তাহলে আমরা একটি কলমের মূল্য অবশ্যই বিয়োগ করে পেয়ে যাব। তাহলে আমরা একসাথে কি লিখতে পারি? এখন কি লিখতে পারি? একটি বই ও 3টি কলমের মূল্য 95 টাকা, তাই না? এখানে যেটি লেখা রয়েছে আমরা শুরুতে লিখব একটি, আমরা লিখব হচ্ছে একটি বই ও 3টি কলমের মূল্য হচ্ছে কত টাকা? আমাদের বলা হয়েছে একটি বই ও 3টি কলমের মূল্য 95 টাকা। আমরা এখানে লিখে দেব 95 টাকা। আচ্ছা, লিখলাম 95 টাকা। এখন আমরা নিচে কি লিখব? আমরা লিখব 3টি কলমের মূল্য হচ্ছে 60 টাকা। এটা আমরা যা পেয়েছি এখানে, এই কথাটি কিন্তু আমরা নিচে লিখে দেব। এই যে দেখো, এখানে দেখো 3টি কলমের মূল্য দেওয়া রয়েছে, এখানে আমরা লিখব 3টি কলমের মূল্য হচ্ছে কত টাকা? 60 টাকা আমরা পেয়েছি। আমরা এখানে লিখে দেব 60 টাকা। এখন দেখো, যদি আমরা এই 95 টাকা থেকে 3টি কলমের মূল্য যে 60 টাকা হয়, এই 60 টাকাকে যদি বিয়োগ করে দেই, এখানে একটা বিয়োগ চিহ্ন দিব। যদি আমরা 60 টাকাকে বিয়োগ করে দিই, অর্থাৎ 3টি কলমকে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু একটি যে বই রয়েছে, এই একটি বইয়ের মূল্য কি এখানে আমরা পেয়ে যাব না? হ্যাঁ, আমরা কিন্তু সেটি পেয়ে যাব। তাহলে দেখো, আমরা যদি 95 থেকে 60কে বিয়োগ করি, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে একদম ডান পাশের সংখ্যাগুলো থেকে কিন্তু বিয়োগ করে করে আমাদের শুরু করতে হয়। তাহলে দেখো, ডান পাশে উপরে রয়েছে 5, নিচে রয়েছে 0। তাহলে 5 থেকে 0কে বিয়োগ করলে আমাদের কিন্তু 5ই থেকে যায়, তাই না? আমরা লিখে দিলাম 5। অর্থাৎ 5 থেকে যদি 0 চলে যায়, তার মানে আমাদের 5ই থাকে, আমরা লিখলাম 5। এরপরে দেখো, উপরে রয়েছে 9, এখানে নিচে রয়েছে 6। তাহলে 9 থেকে যখন আমরা 6কে বিয়োগ করব, তখন আমাদের কত থাকে? আমাদের থাকে কিন্তু 3। দেখো আমরা কিভাবে 3 পেলাম? যদি 6-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করি, দেখো তো কতটি কর হয়? 6, 7, 8, 9। আমরা কতটি কর পেয়েছি? 1, 2, 3টি, মাঝখানে 3টি কর পেয়েছি, তার মানে আমাদের উত্তর 3। এখন দেখো, আমরা মোট এখানে পাচ্ছি কত? 35 টাকা। তাহলে এই 35 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই 35 টাকা কিসের মূল্য? একটি বইয়ের মূল্য কিন্তু 35 টাকা। সুতরাং আমরা এখানে কি লিখব? সুতরাং একটি বইয়ের মূল্য কত টাকা পেলাম আমরা? 35 টাকা। তাহলে এই 35 টাকাই হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব 35 টাকা। দেখো, আমাদের কিন্তু একটি বইয়ের মূল্য বের করতে বলা হয়েছিল। দেখো, একটি বইয়ের মূল্য কত? তাহলে আমরা কি পেলাম? একটি বইয়ের মূল্য 35 টাকা। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এরপরে যদি আমরা পরের অঙ্কে চলে যাই, এখানে আমরা যদি 3 নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে, এছাড়া আরও 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? দেখো আমাদের বলা হয়েছে যে একটি তাকে 42টি বই রাখা যায়। এখন এরূপ মানে একই রকম 2টি তাক ভর্তি বই আছে। হ্যাঁ, তার মানে একটি তাকে যদি 42টি বই রাখা যায়, 2টি তাকে কি
আরও 42টি বই রাখা যায়, তাই না? তাহলে বলা হয়েছে যে এরূপ 2টি তাক ভর্তি বই আছে, এছাড়া আরও 8টি বই আছে। এখন এই সবগুলো মিলে আমাদের বলা হয়েছে যে মোট কতগুলো বই আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বন্ধুরা, এখানে যেহেতু 2টি তাকের কথা বলা হয়েছে, আমরা আগে বের করব যে 2টি তাকে মোট কতগুলো বই রয়েছে, তাই না? তাহলে যদি আমরা এটিকে বের করি, দেখো আমাদের যেহেতু বলাই রয়েছে যে একটি তাকে কয়টি করে বই রাখা যায়, 42টি করে বই রাখা যায়। তাহলে কিন্তু আমরা এখন বের করতে পারবো যে 2টি তাকে কতটি বই রাখা যায় বা কতটি বই আছে। আমরা কি লিখতে পারি, একটি তাকে বই আছে কতটি, 42টি, তাই না? আমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারি, একটি তাকে বই আছে, হচ্ছে 42টি, তাই না? আমরা লিখলাম 42টি। দেখো আমরা এবারে নিচে কি লিখতে পারি, সুতরাং আমাদের মোট কতটি তাকের কথা বলা হয়েছে, আমাদের কিন্তু একই রকম 2টি তাক রয়েছে, তাই না? তাহলে আমরা এবারে কি লিখতে পারি, সুতরাং একের নিচে এবার লিখবো 2টি তাকে বই আছে। আচ্ছা, একটি তাকে যদি 42টি বই থাকে, তাহলে 2টি তাকে কি 2 গুণ বেশি থাকবে না বন্ধুরা? হ্যাঁ, 2 গুণ কিন্তু বেশি থাকবে। তাহলে 2টি তাকের বই আমরা কিভাবে বের করতে পারি, এই 42-এর সাথে আমরা 2কে গুণ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 2টি তাকে মোট কতগুলো বই রয়েছে। তাহলে আমরা লিখবো এবারে একটি ব্র্যাকেট দিয়ে লিখবো 42 গুণ কত লিখবো, 2 লিখবো, তাই না? 2টি। এখন যদি 42কে আমরা 2 দ্বারা গুণ করি, দেখো আমরা উপরে লিখলাম 42, নিচে লিখলাম 2। এখন যদি গুণ করি, প্রথমে 2কে 2 দ্বারা গুণ করলে হয় 2 দুগুণ 4, এরপরে 2কে 4 দ্বারা গুণ করলে হয় 4 দুগুণ 8। তার মানে আমরা মোট পাচ্ছি কত, 84, তাই না? তাহলে 84 দ্বারা আমরা কি বুঝতে পারছি, এই 84 দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি, আচ্ছা 84টি আমরা লিখলাম। এখন এই 84 দ্বারা আমরা বুঝতে পারছি যে 2টি তাকে মোট বই আছে কতটি, 84টি। এখন দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এই 2টি তাকে ছাড়া আরও বই আছে কিন্তু 8টি। তাহলে এই সবগুলো মিলে মোট কতগুলো বই আছে, তাই না? তাহলে দেখো আমরা 2টি তাকে পেয়েছি, 84টি বই আছে। এখন এই 84-র সাথে আমাদের আরও যোগ করতে হবে কতটিকে, 8টিকে। তার মানে 84-র সাথে যদি 8কে আমরা যোগ করে দেই, হ্যাঁ, এই 8টি বই কিন্তু আলাদা জায়গাতে রয়েছে, এজন্য কিন্তু এটিকে আমরা যোগ করে দেব, তাই না? তাহলে 84-র সাথে 8কে যোগ করলে আমরা পেয়ে যাব যে মোট কতগুলো বই আছে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব 2টি তাকে বই আছে, আমরা লিখব 2টি তাকে বই আছে, হচ্ছে কতটি, 84টি। সুতরাং না, আমরা এবারে নিচে কি লিখবো, আমরা লিখলাম 2টি তাকে বই আছে 84টি, এবং আমরা কি লিখবো, আরও বই আছে। আচ্ছা, এখানে 2টা বোঝা যাচ্ছে না, আমি আর একটু ভালো করে লিখে দিচ্ছি। আমরা নিচে লিখবো আরও বই আছে, কতটি, আমাদের বলা হয়েছে আরও বই আছে 8টি। তাহলে এই 8কে কিন্তু আমরা 84 নিচে লিখে দেব, 8টি। আচ্ছা দেখো, এই 8কে আমি কেন 4-এর নিচে লিখলাম, আমাদের সবসময় এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমরা উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা এমনভাবে করে সাজাবো যেন আমাদের এই দেখো বাঁ পাশে যেন খালি ঘর, আমাদের যদি বাঁ পাশে খালি ঘর থাকে তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ডান পাশে যেন কখনো একটা সংখ্যার নিচে খালি না থাকে। যেমন দেখো 8 কিন্তু একটি মাত্র অঙ্ক, তাই না? তো এই জন্য 8কে আমি কিন্তু একদম ডান পাশে যে 4 রয়েছে এই 4-এর নিচে লিখে দিলাম, ঠিক আছে? ডান পাশ থেকে কিন্তু সাজাতে সাজাতে আমাদের যেতে হবে। এই দেখো এখানে উপরে যে 8 রয়েছে, এই 8-এর নিচে কিন্তু কিছু নেই, অর্থাৎ খালি ঘর দেখতে পাচ্ছি। এইখানে যদি, অর্থাৎ বাঁ পাশে যদি খালি ঘর থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ডান পাশের সংখ্যার নিচে কিন্তু খালি ঘর রাখা যাবে না, ঠিক আছে? আমরা কিন্তু সবসময় ডান পাশের সংখ্যার সাথে মিলিয়ে মিলিয়ে লেখার চেষ্টা করব, হ্যাঁ? এই জন্য আমি কী করেছি, 4-এর নিচে 8কে লিখেছি। এখন আমরা যদি এই 84 এবং 8কে যদি আমরা যোগ করে দিই, এই জন্য আমরা একটু যোগ চিহ্ন দেব। এখন যদি যোগ করি দেখো, তাহলে আমরা পেয়ে যাব কিন্তু মোট কতটি বই আছে। যদি যোগ করি দেখো, 4 এবং 8কে যোগ করলে হয় 12, তাই না? 12-র 2কে লিখবো আমরা এইখানে, এবং এই 1 কিন্তু আমাদের হাতে থেকে যায়, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। এখন দেখো এখানে উপরে রয়েছে 8, নিচে কিন্তু কিছু নেই, মানে খালি ঘর। যদি কিছু না থাকে সেখানে কিন্তু আমরা মনে মনে একটি শূন্য ধরে নিতে পারি।
তাহলে 8 এবং শূন্যকে যোগ করলে আমাদের 8ই হয়, এবং এই 8-এর সাথে যদি হাতের এই 1 আমরা যোগ করে দিই, 8 এবং 1 মিলে হয়ে যায় 9, তাই না বন্ধুরা? তার মানে আমরা এখানে মোট পাচ্ছি কতটি? 92টি। এই 92 দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমাদের কিন্তু মোট বই রয়েছে 92টি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং মোট বই আছে কতটি? 92টি। তাহলে এই 92টি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 92টি। দেখো, আমরা কিন্তু খুব সহজেই এটিকেও সমাধান করে ফেললাম। বন্ধুরা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 4 নম্বরে বলা হয়েছে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? আচ্ছা দেখো, এখানে আমাদের কি বলা হয়েছে যে ফয়সাল প্রতি মাসে মানে এক এক মাসে সে 120 টাকা করে বৃত্তি পায়। এখন বলা হয়েছে যে সে 12 মাসের যে বৃত্তির টাকা, হ্যাঁ, সে 12 মাসে যে বৃত্তির টাকা পায় সেই টাকা থেকে সে তার বোনকে 120 টাকা সে দেয়। হ্যাঁ, তাহলে 120 টাকা দেওয়ার পর তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটি আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এটার জন্য আমাদের শুরুতে যে কাজটি করতে হবে, যেহেতু বলা হয়েছে সে প্রতি মাসে 120 টাকা করে পায়, তাহলে এখানে যেহেতু 12 মাসের কথা বলা হয়েছে যে সে 12 মাসে কত টাকা বৃত্তি পায় সেটি কিন্তু আগে আমাদের বের করতে হবে, তাই না? তাহলে 12 মাসেরটা আমরা কিভাবে করে বের করতে পারি? যেহেতু এক মাসে সে 120 টাকা পায়, তাহলে 12 মাসে কি 12 গুণ নিশ্চয়ই বেশি পাবে। তাহলে এই 120কে যদি আমরা 12 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে সে 12 মাসে কত টাকা বৃত্তি পায়, তাই না? তাহলে এটি আগে আমরা বের করি, তারপরে আমরা পরবর্তী কাজটা করব। তাহলে আমরা শুরুতে কি লিখব? আমরা লিখতে পারি হচ্ছে 4 নাম্বার দিয়ে লিখব, 1 মাসে বৃত্তি পায়, 1 মাসে বৃত্তি পায়, 1 মাসে বৃত্তি পায় কত টাকা? 120 টাকা, তাই না? আমরা লিখে দিব 120 টাকা। সুতরাং আমাদের এখানে মোট কত মাসের কথা বলা হয়েছে? এখানে কিন্তু তার 12 মাসের বৃত্তির কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং 12 মাসে বৃত্তি পায়। আচ্ছা, একের নিচে কিন্তু আমরা লিখব 12। 1 মাসে যদি সে 120 টাকা বৃত্তি পায়, তাহলে 12 মাসে কি সে 12 গুণ বেশি পাবে না বন্ধুরা? এই জন্য আমরা কি করতে পারি? এখানে এই 120-এর সাথে 12কে গুণ করতে পারি, তাই না? তাহলে আমরা লিখবো এখানে একটি ব্র্যাকেট দিয়ে 120 গুণ 12 টাকা। আচ্ছা, এখন যদি 120কে আমরা 12 দ্বারা গুণ করি, দেখো আমরা প্রথমে লিখলাম 120 এবং নিচে লিখলাম আমরা 12। এখন যদি আমরা গুণ করি এটিকে, আমরা কি করব? এখানে 12-র যে 2 রয়েছে, প্রথমে 2কে আমরা 2 দ্বারা আমরা শূন্যকে গুণ করব, তারপর 2 দ্বারা 2কে, তারপর 2 দ্বারা 1কে, অর্থাৎ 2 দ্বারা এই প্রত্যেকটি অঙ্ককে গুণ করব, তারপরে নিচের ঘরে গিয়ে আমরা 1 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। তাহলে শুরুতে যদি 2 দ্বারা আমরা গুণ করি, দেখো 2 দ্বারা শূন্যকে গুণ করলে কত হয়? 2 শূন্য 0, কারণ শূন্যর সাথে যাকেই গুণ করি না কেন উত্তর হবে 0। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি কিন্তু এই একটা এখন নেই, তাই না? শুধু 2 রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে করে গুণ করতাম ঠিক সেইভাবেই কিন্তু গুণ করব। তাহলে 2কে 0 দ্বারা গুণ করলে হয় 0, লিখলাম 0। এবারে 2কে 2 দ্বারা গুণ করলে হয় 2 দুগুণ 4, 2কে 1 দ্বারা গুণ করলে হয় 2 একে 2। দেখো, এই 2কে কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্ক দ্বারা গুণ করেছি, তাই না? এখন আমরা কি করব? নিচের লাইনে এসে একটি 0 দেব। 0 দিয়ে আমরা এবারে এই যে 1 রয়েছে, 1 দ্বারা আমরা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব একই রকমভাবে। দেখো, 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 0, 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 1 1। এখন দেখো, 2 দ্বারাও আমাদের গুণ করা হয়ে গেল, 1 দ্বারাও গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব? এই যে 2টি সংখ্যা পেয়েছি, এই 2টি সংখ্যাকে আমরা যোগ করে দিব। যদি যোগ করি, দেখো 0 এবং 0 মিলে হয় 0, 4 এবং 0 মিলে হয় 4, 2 এবং 2 মিলে হয় 4, এবং উপরে কিছু নেই, তার মানে আমরা একটা 0 ধরে নিতে পারি। 0 এবং 1 মিলে হয় 1, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 1440
40 টাকা, তাই না? আমরা এখানে লিখে দিব, এখানে আমরা সমান সমান দিয়ে লিখে দিব 1440 টাকা। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারছি, সে 12 মাসে মোট বৃত্তি পায় কত টাকা? 1440 টাকা। তাহলে এই 1440 টাকা থেকে সে কি করে, বলা হয়েছে যে তার এই বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দিয়ে দেয়। তার মানে এই 1440 টাকা থেকে সে 120 টাকা তার বোনকে দিয়ে দেয়। যখন 120 টাকা সে তার বোনকে দেবে, তখন কি তার 120 টাকা বাড়বে নাকি কমবে? অবশ্যই কমে যাবে, তাই না? আর কমলে আমরা কি করি? বিয়োগ করি। তার মানে এই টাকা থেকে যদি আমরা 120কে বিয়োগ করে দেই, তাহলেই তো আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকবে, তাই না বন্ধুরা? তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা লিখতে পারি সে মোট বৃত্তি পায়, সে মোট বৃত্তি পায় কত টাকা? 1440 টাকা। আচ্ছা, সে মোট বৃত্তি পায় 1440 টাকা। তাহলে আমরা নিচে কি লিখবো এবারে? নিচে লিখবো হচ্ছে তার বোনকে দেয় 120 টাকা। আমরা নিচে লিখবো তার বোনকে দেয় 120 টাকা, তাই না? তাহলে 120কে আমরা কিভাবে লিখবো? আমি একটু আগে যেটি বলেছি তোমাদের, এই পাশ থেকে কিন্তু আমাদের লিখতে লিখতে যেতে হবে, তাই না? এই পাশ থেকে এই সংখ্যার সাথে এই সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে, তাই না? আমরা কিন্তু এই সংখ্যার সাথে মিলিয়ে লিখবো না, আমরা ডান পাশের সংখ্যার সাথে মিলিয়ে লিখবো। তাহলে 120 টাকা, যেহেতু 120কে কীভাবে লিখবো? এই যে শূন্যটি রয়েছে শেষে, এই শেষের শূন্যটি কিন্তু এই শেষের শূন্যর নিচে আমরা লিখবো। এরপরে এই যে 2 রয়েছে, 2কে আমরা 4-এর নিচে লিখবো 2। এরপরে যে 1 রয়েছে, 1কে কিন্তু আমরা এই 4-এর নিচে লিখবো। দেখো আমাদের এই পাশে কিন্তু আর কিছু নেই, তাহলে এই যে 1 রয়ে গেল, এই 1-এর নিচে কিন্তু খালিই থাকবে আমাদের, ঠিক আছে? আমি যেটি বলেছি যে বাঁ পাশে যদি আমাদের খালি থাকে কোনো সমস্যা নেই, কিন্তু ডান পাশে কিন্তু খালি রাখা যাবে না। এইভাবে করে কিন্তু আমরা সাজাবো। হ্যাঁ, এখন দেখো আমরা 120 টাকা লিখলাম, বোনকে দেয় হচ্ছে 120 টাকা। এখন যদি আমরা এই 1440 থেকে 120কে আমরা বিয়োগ করে দেই, যেহেতু তার বোনকে সেই টাকাটা দিয়ে দিল, তার মানে 120 টাকা তার কমে গেল, আর কমলে বিয়োগ হয়, এর জন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন দিলাম। যদি আমরা এখন বিয়োগ করি, দেখো 0 থেকে 0কে বিয়োগ করলে হয় 0, 4 থেকে নিচের 2কে বিয়োগ করলে হয় 2, এই 4 থেকে নিচের 1কে বিয়োগ করলে হয় আমাদের 3, 1 থেকে এখানে নিচে যেহেতু কিছু নেই, তার মানে আমরা একটু 0 ধরে নিতে পারি, অর্থাৎ 1 থেকে 0কে বিয়োগ করলে হয় 1, অর্থাৎ আমাদের এই 1ই কিন্তু থেকে যায়। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? 1320 টাকা, তাই না? তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? এটি কিন্তু তার অবশিষ্ট রইল, তার বোনকে দেওয়ার পরে এই টাকাটি তার অবশিষ্ট রইল। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল কত টাকা? 1320 টাকা। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 1320 টাকা। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিকে সমাধান করা হয়ে গেল। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি পরের অঙ্কে চলে যাই, এখানে 5 নম্বরে বলা হয়েছে একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দেখো এখানে কিন্তু দুটি ঝুড়ির কথা বলা হয়েছে। এখন দুটি ঝুড়ির লিচু একত্র করে, মানে এক করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পাবে, অর্থাৎ একজনে কয়টি করে লিচু পাবে। দেখো আমাদের এখানে বলা হয়েছে যে একটি ঝুড়িতে 74টি লিচু আছে এবং অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। তাহলে এই দুটি ঝুড়িতে মোট কতটি লিচু আছে এটি কিন্তু আগে আমাদের বের করতে হবে। আমরা কি করব? এই দুটি সংখ্যাকে যোগ করলেই কিন্তু পেয়ে যাব যে মোট কতটি লিচু এই দুই ঝুড়িতে আছে, তাই না? তারপরে বলা হয়েছে যে এই দুই ঝুড়ির লিচু একত্র করে, মানে যোগ করে, হ্যাঁ, একত্র করলে আমরা কিভাবে করে একত্র করতে পারি? দুটিকে কিন্তু আমরা যোগ করে একত্র করতে পারি। এখন বলা হয়েছে দুটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তার মানে এই দুটিকে একত্র যখন আমরা করব, একত্র করার পরে যা হবে সেই সংখ্যাটিকে যদি আমরা 8 জনের মাঝে ভাগ করে দেই, অর্থাৎ 8 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু পেয়ে যাব যে প্রত্যেকে কয়টি করে লিচু পেল।
তাই না? তাহলে শুরুতে আমরা দেখি যে এই প্রথম ঝুড়ি এবং দ্বিতীয় ঝুড়ি এই দুটি ঝুড়ি মিলে মোট কতটি লিচু রয়েছে, তাই না? সেটি আগে আমরা বের করি। দেখো তাহলে আমরা শুরুতে কি লিখব, আমরা 5 নাম্বার দিয়ে লিখব, 5 নাম্বার দিয়ে লিখব একটি ঝুড়িতে লিচু আছে, একটি ঝুড়িতে লিচু আছে, কতটি? আমাদের বলা হয়েছে একটি ঝুড়িতে লিচু আছে হচ্ছে 74টি, আমরা লিখলাম 74টি। এবং আমরা নিচে কি লিখব, অন্য ঝুড়িতে লিচু আছে, তাই না? অন্য ঝুড়িতে লিচু আছে। অন্য আরেকটি ঝুড়িতে কতটি লিচু আছে? আমাদের এখানে বলা হয়েছে 70টি লিচু আছে। দেখো অন্য ঝুড়িতে 70টি লিচু আছে। তাহলে 74-এর নিচে আমরা লিখে দেব 70টি। এখন এই 74 এবং 70-কে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে দুটি ঝুড়িতে মোট কতটি লিচু আছে, তাই না? আচ্ছা দেখো যদি যোগ করি, 4 এবং 0-কে যোগ করলে হয় 4, 7 এবং 7-কে যোগ করলে হয় 14। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি কত, 144টি। তার মানে এই দুটি ঝুড়িতে মোট লিচু আছে, আমরা এখানে লিখে দেব সুতরাং মোট লিচু আছে। আমরা কিন্তু পেয়ে গেছি যে মোট লিচু আছে আমাদের কতটি, 144টি। এখন এই 144টি লিচুকে আমাদের কি বলা হয়েছে, এই লিচুগুলোকে একত্র করে 8 জনের মাঝে সমানভাবে ভাগ করে দিতে বলা হয়েছে এবং প্রত্যেকে কয়টি করে লিচু পাবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই 144কে যদি আমরা 8 জনের মাঝে ভাগ করে দিই, অর্থাৎ 144কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে তো আমরা পেয়ে যাব যে এক একজনে কতটি করে লিচু পাবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা নিচে লিখতে পারি মোট লিচু আছে। এখানে আমরা যেটি পেয়েছি মোট লিচু আছে 144টি। আচ্ছা এখানে আমরা লিখলাম মোট লিচু আছে 144টি। তাহলে আমরা এখন লিখতে পারি যে 8 জনের মাঝে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে, তাই না? 8 জনের মাঝে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে, আমরা লিখব প্রত্যেকে পাবে। দেখো আমরা লিখলাম 8 জনের মাঝে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। এখন আমরা 100, এখানে আমরা সমান সমান দিয়ে কি লিখতে পারি, আমরা সমান সমান দিয়ে লিখতে পারি 144 ভাগ হচ্ছে কত, 8। যেহেতু 8 জনের মাঝে ভাগ করার কথা বলা হয়েছে এজন্য 144কে আমরা ভাগ লিখলাম 8, অর্থাৎ 8 দিয়ে আমরা ভাগ করলাম। ভাগ করে যা পাবো এক একজনে কিন্তু সেই কয়টি করে লিচু পাবে, এজন্য আমরা এখানে লিখে দিলাম টি। এখন যদি 144কে 8 দ্বারা আমরা ভাগ করি, আমরা কিন্তু আলাদা জায়গাতেই ভাগটি করব, ঠিক আছে? যেহেতু এখানে ভাজকের স্থানে রয়েছে 8, আমরা এখানে শুরুতে লিখব 8 এবং একটি ব্র্যাকেট দিয়ে 144কে যেহেতু ভাগ করতে বলা হয়েছে আমরা 144কে লিখব মাঝখানে, তাই না? এখন যদি ভাগ করি, দেখো আমরা কি করব, প্রথমে 8, অর্থাৎ এখানে যেহেতু একটি অঙ্ক রয়েছে আমরা দেখব যে এইখানের প্রথমের অর্থাৎ একটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। একটি অঙ্ক এখানে দেখতে পাচ্ছি রয়েছে 1, অর্থাৎ এই 1 কিন্তু 8-এর চেয়ে ছোট, যার কারণে ওকে কিন্তু ভাগ করা যাবে না। কারণ আমরা জানি এখানের অঙ্কটিকে অবশ্যই বড় হতে হয়, তাই না? তাহলে ভাগ করা যায়। যেহেতু একটি অঙ্ককে আমরা ভাগ করতে পারবো না, এই জন্য আমরা দেখব দুটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। তাহলে 1 এবং 4 এই দুটি অঙ্ক মিলে হয়ে যায় কত, 14। 14 কিন্তু 8-এর চেয়ে বড়, তার মানে 8 দ্বারা আমরা 14কে ভাগ করতে পারবো। তাহলে আমরা দেখব যে 8-এর সাথে কতকে গুণ করলে 14-র কাছের সংখ্যাটি আমরা পাই, তাই না? আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16। আচ্ছা 8কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 16 হয়ে যাবে, অর্থাৎ 14-র চেয়ে বেশি হয়ে যাবে। কিন্তু বেশি হলে কিন্তু আমাদের হবে না, আমাদের কাছাকাছি সবচেয়ে নিচের সংখ্যাটা কত হয় সেটি কিন্তু আমাদের বের করতে হবে, বেশি হলে হবে না, তাই না? তাহলে 2 দ্বারা গুণ করলে যেহেতু বেশি হয়ে যায় এই জন্য আমরা কত দ্বারা গুণ করব, 8কে 1 দ্বারা গুণ করব। তাহলে 8কে 1 দ্বারা গুণ করে পাই 8 একে 8, আমরা নিচে লিখে দিলাম 8, 8 একে 8। এখন যদি 14 থেকে 8কে আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের কত থাকছে, দেখো 14 থেকে 8কে বিয়োগ করলে আমাদের থাকে কিন্তু 6, আমরা লিখে দিলাম 6।
এরপরে দেখো এখানে কিন্তু আমাদের পাশে একটি 4 রয়ে গেছে, তাই না? এখন এই 4টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে দেবো। আমরা কিন্তু এর আগে ভাগ অঙ্ক শিখেছি। হ্যাঁ, তোমরা আগের ভিডিওগুলো দেখলে খুব ভালো করে কিন্তু শিখে নিতে পারবে যে ভাগ কীভাবে করে করতে হয়। দেখো এখানে যেহেতু 4 রয়েছে, 4টাকে আমরা নিচে নামিয়ে দিলাম। এখন এখানে 4 এবং 6 মিলে হয়ে গেল কত? 64 কিন্তু হয়ে গেল আমাদের। এখন 8কে আমরা কি করব? দেখব যে 8কে কত দ্বারা গুণ করলে 64 হয়। ঠিক আছে, দেখো আমরা যদি 8-এর ঘরের নামটা পড়ি, 8 একে 8, 8 দুগুণ 16, 3 আডা 24, 4 আডা 32, 5 আডা 40, 6 আডা 48, 7 আডা 56, 8 আডা 64। আমরা কি পেলাম? 8 আডা 64, অর্থাৎ 8-এর সাথে 8কে গুণ করলে কিন্তু আমরা 64 পেয়ে যাই। এই জন্য আমরা লিখলাম 8 আডা 64। ঠিক আছে, এখন দেখো আমাদের কিন্তু 64 থেকে 64কে বিয়োগ করতে হবে। আমরা জানি 4 থেকে 4কে বিয়োগ করলে হয় 0, 6 থেকে 6কে বিয়োগ করলে হয় 0। এখানে যেহেতু আমরা 0 0 পাচ্ছি, তার মানে আমাদের উত্তর কিন্তু মিলে গেছে। আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 18 পাচ্ছি কিন্তু। তার মানে এই 18 দ্বারা আমরা কি বুঝতে পারছি? 18 দ্বারা বুঝতে পারছি যে আমরা এখানে সমান সমান দিয়ে লিখব 18টি। এই 18 দ্বারা বুঝতে পারছি যে এক একজনে বা প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? 18টি করে কিন্তু লিচু পাবে। তাহলে এই 18টি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 18টি। তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে গেল। দেখো আমরা কিন্তু খুব সহজেই এটিকে সমাধান করে ফেললাম। বন্ধুরা, আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 6 নম্বরে বলা হয়েছে সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? দেখো আমরা যদি আবার একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে সুরমা প্রতি ডজন, অর্থাৎ এক এক ডজন 20 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। অর্থাৎ সে এক এক ডজন ডিম বিক্রি করে হচ্ছে 120 টাকা করে। হ্যাঁ, এক ডজন ডিম সে বিক্রি করে 120 টাকা করে। সেরকম সে মোট কয় ডজন ডিম বিক্রি করে? 6 ডজন। তাহলে এক ডজন ডিম যদি সে 120 টাকায় বিক্রি করে, 6 ডজন ডিম কি নিশ্চয়ই 6 গুণ বেশি দামে বিক্রি করবে, তাই না? তাহলে আগে আমাদের বের করতে হবে যে সে 6 ডজন ডিম কত টাকায় বিক্রি করে, এবং এই 6 ডজন ডিম বিক্রি করে সে যে কয় টাকা পায় সেখান থেকে সে কি করে 95 টাকা খরচ করে। আচ্ছা, 95 টাকা যখন সে খরচ করলে কি 95 টাকা তার কাছ থেকে কিন্তু কমে যায়, তাই না বন্ধুরা? আর যখন কমে যায় তখন আমরা কি করি? আমরা কিন্তু বিয়োগ করে দিই। তার মানে এই মোট ডিমের দাম থেকে আমরা এই 95কে বিয়োগ করে দেব। তাহলে তো পেয়ে যাব যে সে কত টাকা ব্যাংকে জমা রাখে, তাই না? তার মানে এই 95 টাকা খরচ করার পর তার যা থাকে সেই টাকা কিন্তু সে ব্যাংকে জমা রাখে। তাহলে বলা হয়েছে সে কত টাকা ব্যাংকে জমা রাখে। আমরা শুরুতে কি করব? এক ডজন ডিমের দাম যেহেতু 120 টাকা বলা হয়েছে, তাহলে 6 ডজন ডিমের দাম কত হয় সেটি আগে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা 6 নাম্বার দিয়ে লিখতে পারি 1 ডজন ডিম, আচ্ছা 1 ডজন বিক্রি করেন, 1 ডজন বিক্রি করে কত টাকায়? 1 ডজন বিক্রি করে হচ্ছে আমাদের বলা হয়েছে 120 টাকায়, তাই না? 120 টাকায়, 120 টাকায়। সুতরাং সে মোট কয় ডজন ডিম বিক্রি করেছিল? আমাদের বলা হয়েছে কি সে মোট 6 ডজন ডিম কিন্তু বিক্রি করেছিল। সুতরাং 6 ডজন বিক্রি করে, 1 ডজন যদি 120 টাকায় বিক্রি করে, তাহলে 6 ডজন কি নিশ্চয়ই 6 গুণ বেশি দামে কিন্তু বিক্রি করে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? 120কে 6 দ্বারা গুণ করতে পারি। তাহলেই পেয়ে যাব যে 6 ডজন সে কত টাকায় বিক্রি করে। আমরা এখানে লিখব 120 গুণ 6। এখানে টাকায় রয়েছে, আমরা লিখে দিব টাকায়। এখন 120কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, দেখো আমরা কি করব? শুরুতে 6-এর সাথে আমরা 0কে গুণ করব, তারপর 6-এর সাথে 2কে গুণ করব, 6-এর সাথে 1কে গুণ করব। তাহলে 6-এর সাথে 0কে গুণ করলে কত হয়? 6 0 0, কারণ 0-এর সাথে যাকেই গুণ করব উত্তর কিন্তু 0ই হবে। এরপরে দেখো 6-এর সাথে 2কে গুণ করলে হয় 6 2 12, 12-র 2কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এরপরে দেখো 6-এর সাথে 1কে গুণ করলে হয় 6 1 6,
তাহলে 6 একে 6, 6-এর সাথে যদি হাতের এই 1কে যোগ করে দেই তাহলে 6 এবং 1 মিলে হয়ে যায় 7। তার মানে আমরা মোট পাচ্ছি হচ্ছে 720 টাকা, তাই না? তার মানে আমরা এখানে সমান সমান দিয়ে লিখে দিব 720 টাকায়। অর্থাৎ সে যে 6 ডজন ডিম বিক্রি করেছিল, সে 6 ডজন ডিম কত টাকায় বিক্রি করেছিল? 720 টাকায়। এখন সে কিন্তু এই 720 টাকা পেয়েছিল এবং এই 720 টাকা থেকে সে কত টাকা খরচ করলো আমাদের বলা হয়েছে? সে কিন্তু তা থেকে 95 টাকা খরচ করলো। তাহলে এই 720 থেকে আমরা এই 95 টাকাকে কী করে দেব? বিয়োগ করে দেব, যেহেতু সেই টাকাটা খরচ করলো, তার কাছ থেকে এটা চলে গেল। এজন্য আমরা এই 720 থেকে 95কে বিয়োগ করে দেব। আমরা এখন কি লিখতে পারি? সে মোট পেল কত টাকা? 720 টাকা। আমরা এখানে লিখতে পারি সে মোট পেল 720 টাকা। আচ্ছা, সে মোট পেল 720 টাকা। তারপর আমরা নিচে কি লিখব? সে খরচ করলো, সে কত টাকা খরচ করলো? আমরা কি দেখতে পাচ্ছি? সে মোট খরচ করলো কিন্তু 95 টাকা, তাই না? তাহলে এই 95কে আমরা কিভাবে করে লিখব? 95-এ কিন্তু আমাদের দুটি অঙ্ক আছে, তাই না? আর 720-এ কিন্তু 3টি অঙ্ক আছে। তাহলে আমরা এটিকে কিভাবে নিচে সাজাবো? তোমাদের একটু আগে যেটি বলেছি, 95 যে 5 রয়েছে শেষে, এই শেষেরটার সাথে কিন্তু এই শেষের অঙ্কের সাথে এই শেষের অঙ্ক আমাদের মিলাতে হবে, তাই না? তাহলে এই 5কে লিখবো আমরা এই শূন্যের নিচে, এবং আগে যে 9 রয়েছে 9কে লিখবো আমরা 2-এর নিচে। আমাদের এই 7-এর নিচে কিন্তু খালি থাকবে, তাই না বন্ধুরা? তাহলে এইভাবে করে কিন্তু আমরা সাজাবো। 95 টাকা রয়েছে শেষে, আমরা লিখে দিলাম টাকা। এখন দেখো, যদি আমরা এই 720 থেকে 95কে বিয়োগ করে দিই, আমরা আগে একটি বিয়োগ চিহ্ন দিব। এখন যদি বিয়োগ করি, উপরে দেখো রয়েছে, উপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 0 এবং নিচে রয়েছে 5। আমরা কি 0 থেকে 5কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু, কারণ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটাকে কিন্তু বড় হতে হয়, তাই না? কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের সংখ্যাটা ছোট, এখানে রয়েছে 0, নিচে রয়েছে 5। তাহলে এই 5-এর চেয়ে 0কে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? আমাদের কিন্তু এটাকে যেভাবে হোক বড় বানাতে হবে। আমরা এই জন্য কী করতে পারি? পাশে যে 2 রয়েছে, এই 2-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। ঠিক আছে? আমাদের যখন কিছু না থাকে, নিজেদের কাছে যখন কিছু না থাকে, তখন কি আমরা পাশে যে থাকে, আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে কি আমরা নিয়ে আসি না? আমরা কিন্তু তাদের কাছ থেকে ধার করে নিয়ে আসি, তাই না? আচ্ছা, ঠিক সেই একই রকমভাবে এই পাশে যে 0 রয়েছে, পাশে যে 2 রয়েছে, 2-এর কাছ থেকে 1কে ধার করে 0-এর কাছে আমরা নিয়ে আসবো। তাহলে ও যেহেতু এখন রয়েছে 0, যখন এই 2-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 0 মিলে ও হয়ে গেল কত? 10 হয়ে গেল। তাহলে দেখো, এখন কিন্তু 5-এর চেয়েও বড় হয়ে গেল, তাই না? এখন 10 থেকে আমরা কিন্তু 5কে বিয়োগ করতে পারি। তাহলে 10 থেকে 5কে বিয়োগ করলে কত থাকে? আমাদের থাকে আরও 5। এরপরে দেখো, এইখানে যে 2 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, এখান থেকে কিন্তু 1 আমরা ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে এই 2 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল কত? ও কিন্তু এখন 1 হয়ে গেল, তাই না? এখন এই 1 থেকে কি আমরা নিচের 9কে বিয়োগ করতে পারবো? তাও কিন্তু পারবো না, কারণ 1 ছোট। এই 1কে কিন্তু 9-এর চেয়ে বড় বানাতে হবে। তাহলে ওকে আমরা কিভাবে করে বড় বানাবো? এই যে পাশের ঘরে 7 রয়েছে, ও চলে যাবে তার পাশের ঘরে, অর্থাৎ 7-এর কাছে। এই 7-এর কাছ থেকে 1কে ধার করে ওকে আমরা বড় বানাবো। ও এখন আছে 1, যখন এই 7-এর কাছ থেকে আরও 1 পেল, তখন 1 পেয়ে ও হয়ে গেল কত? 11 হয়ে গেল। এখন কিন্তু 9-এর চেয়েও বড় হয়ে গেল, তাই না? এখন এই 11 থেকে যদি আমরা 9কে বিয়োগ করে দেই, তাহলে কি আমাদের কত থাকছে বন্ধুরা? আমরা জানি আমাদের থাকছে 2, কারণ 9-এর পর থেকে যদি আমরা 11 পর্যন্ত গণনা করে দেখো তো মাঝখানে কতটি সংখ্যা পাই? 9, 10, 11, অর্থাৎ 2টি সংখ্যা পাই। এই জন্য আমরা এখানে লিখে দিলাম 2। এখন দেখো, এখানে যে 7 দেখতে পাচ্ছি, এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, এখানে 7 নেই, কারণ এই 7 থেকে কিন্তু আমরা 1কে ধার করে দিয়েছিলাম, তাই না? তাহলে 7 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল কত? 6 হয়ে গেল। আচ্ছা, আমরা কিন্তু উপরের সংখ্যাগুলো লিখবো না, হ্যাঁ? এটা মনে মনে আমরা ধরবো। তাহলে 6 উপরে আছে কিন্তু এখন 6, এবং নিচে কিন্তু কিছু নেই, তার মানে আমরা এখানে একটু শূন্য ধরে নিতে পারি। তাহলে 6 থেকে 0কে বিয়োগ করলে আমাদের কিন্তু 6 থেকে যায়, তাই না? তাহলে দেখো, আমরা এখানে মোট পাচ্ছি কত? 625 টাকা। 625 টাকা। শেষে যেহেতু টাকা রয়েছে, আমরা লিখে দিলাম টাকা। অর্থাৎ 625 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারছি? 625 টাকা কিন্তু তার অবশিষ্ট রইল, তাই না? বা সে ব্যাংকে জমা রাখলো এই টাকাটা। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং
ব্যাংকে ব্যাংকে রাখে কত টাকা? ব্যাংকে রাখে 625 টাকা। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি 625 টাকা। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিও সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, আমরা যদি এরপরে পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে আমরা যদি 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হয়। প্রত্যেকে কত টাকা করে পান? দেখো, এখানে আমাদের বলা হয়েছে যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, হ্যাঁ, কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থী তারা কি করলো? প্রত্যেকে মানে এক একজনে 80 টাকা করে দিল। তাহলে 40 জনের এক একজনে যদি 80 টাকা করে দেয়, 40 জনে কি 40 গুণ নিশ্চয়ই বেশি দেবে। তাহলে আমাদের আগে বের করতে হবে যে 40 জনে মোট কত টাকা দিল। হ্যাঁ, তারপরে কি করতে হবে? দেখো, আমাদের বলা হয়েছে মোট টাকা কি করলো? 10 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেয়া হয়। তার মানে এই মোট টাকাকে আমরা যদি 10 দ্বারা ভাগ করি বা 10 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব মোট কত টাকা, প্রত্যেকে কত টাকা করে পেল। অর্থাৎ আমাদের কিন্তু শুরুতে বের করতে হবে যে একজনে যে 80 টাকা দিয়েছিল, এরকম 40 জনে মোট কত টাকা দিয়েছিল বা 40 জনের টাকা মিলে মোট কত টাকা হয়েছিল। আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা লিখতে পারি একজনে দেয় 80 টাকা। আমরা শুরুতে লিখতে পারি হচ্ছে 7 নাম্বার দিয়ে, আমরা লিখতে পারি একজনে দেয় কত টাকা? 80 টাকা। 80 টাকা। সুতরাং এখানে মোট কতজন শিক্ষার্থীর কথা বলা হয়েছে? মোট শিক্ষার্থী ছিল কিন্তু 40 জন, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং 40 জনে দেয়। আচ্ছা, একজনে যদি 80 টাকা দেয়, তাহলে 40 জনে কি নিশ্চয়ই 40 গুণ বেশি দেবে। তার মানে আমাদের 80কে 40 দ্বারা গুণ করতে হবে, তাই না বন্ধুরা? আমরা লিখব 80 গুণ 40। শেষে টাকা রয়েছে, আমরা লিখে দিলাম টাকা। এখন দেখো, 80 এবং 40কে যদি আমরা গুণ করি, আমরা লিখলাম 80, নিচে লিখলাম 40। এখন যদি গুণ করি, দেখো, আমরা প্রথমে 0 দ্বারা এই উপরে দুটিকে গুণ করব, তারপরে 4 দ্বারা উপরে দুটিকে গুণ করব। তাহলে প্রথমে 0 দ্বারা যদি আমরা উপরের এই দুটি অঙ্ককে গুণ করি, আমরা ধরে নিচ্ছি যে এই 4 নেই, হ্যাঁ, শুধুমাত্র 0 রয়েছে। তাহলে দেখো, 0 দ্বারা প্রথমে এই 0কে যদি গুণ করি, 0 0 মিলে হয় 0 এবং 0-র সাথে 8কে গুণ করলে হয় 8 0 0। কারণ আমরা জানি 0-র সাথে আমরা যাকেই গুণ করি না কেন, উত্তর কিন্তু আমাদের 0 হবে। তাহলে আমরা এখানে কিন্তু শুধুমাত্রই 0 পাচ্ছি। এরপরে আমরা নিচের ঘরে গিয়ে কি করব? একটি 0 দেব। আমরা একটি 0 দিলাম। এখন আমরা এই যে 4 রয়েছে, এই 4 দ্বারা এই উপরের দুটি অঙ্ককে গুণ করব। তাহলে 4 দ্বারা প্রথমে যদি 0কে গুণ করি, তাহলে কত হয়? 4 0 0। এরপরে 4 দ্বারা 8কে গুণ করলে কত হয়? 4 এ 8 32। তাহলে দেখো, আমরা কি করলাম? এখানে দুটি অঙ্ক পেলাম, দুটি সংখ্যা কিন্তু পেলাম, তাই না? এখন এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দেই, 0 এবং 0 মিলে হয় 0, 0 0 মিলে হয় 0, উপরে কিছু নেই, তার মানে আমরা একটি 0 ধরে নিতে পারি। অর্থাৎ 0 এবং 2 মিলে হয় 2, 0 এবং 3 মিলে হয় 3। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কত? মোট কিন্তু পাচ্ছি 3200। তাহলে আমরা এখানে লিখে দিব 3200 টাকা। এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই যে 40 জন টাকা দিয়েছিল, 40 জনের টাকা মিলে মোট হয়েছিল 3200 টাকা। এখন এই 3200 টাকাকে কয়জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছিল বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে এই মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে প্রত্যেকে কত টাকা করে পায়? তার মানে এই 3200 টাকাকে যদি আমরা 10 জনের মাঝে ভাগ করে দেই, তাহলে প্রত্যেকে মানে এক একজনে কত টাকা করে পাবে। তাহলে এটিকে বের করার জন্য আমরা প্রথমে কি লিখতে পারি? এই যে 3200 টাকা, তাই না? এই 3200 টাকা আমাদের কয়জনের মাঝে ভাগ করে দিতে বলা হয়েছে? 10 জনের মাঝে। তার মানে এই 3200 টাকা পাবে হচ্ছে কত জনে? 10 জনে পাবে, তাই না? তাহলে আমরা এখানে লিখব 10 জনে পাবে 10 জনে পাবে 10 জনে পাবে কত টাকা? 3200 টাকা, তাই না? যেহেতু 10 জনের মাঝে ভাগ করার কথা বলা হয়েছে, তার মানে 10 জনে পাবে হচ্ছে 3200 টাকা। সুতরাং একজনে পাবে।
আচ্ছা, যেহেতু প্রত্যেকে মানে একজনের কথা বলা হয়েছে যে একজনে কত টাকা করে পাবে, তাহলে আমরা লিখলাম সুতরাং একজনে পাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু চিন্তা করো তো, দেখো 10 জনে যদি পায় 3200 টাকা, তাহলে একজনে কি কম পাবে না বেশি পাবে? অবশ্যই কম পাবে। এবং কতটুকু কম পাবে? এই 3200-র 10 ভাগের 1 ভাগ কিন্তু সে পাবে, তাই না? যদি 10 জনে 3200 টাকা পায়, তাহলে একজনে কিন্তু এই টাকার 10 ভাগের 1 ভাগ পাবে, তাই না? তার মানে এই 3200-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে একজনে কত টাকা পাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 3200 ভাগ 10, শেষে টাকা রয়েছে, আমরা লিখে দিলাম টাকা। এখন দেখো, যদি এই 3200-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, যেহেতু এখানে ভাজকের স্থানে 10 রয়েছে, আমরা শুরুতে লিখব 10, এবং এই 3200-কে কী করবো? আমরা মাঝখানে লিখব, তাই না? এখন যদি ভাগ করি, দেখো এখানে 10 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 10 10 এখানে যেহেতু 10 রয়েছে, এই 10-এ মোট কতটি অঙ্ক রয়েছে? একটি, দুইটি। যেহেতু দুটি অঙ্ক রয়েছে, তার মানে আমরা প্রথম দুটি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। প্রথম দুটি অঙ্ক এখানে কত রয়েছে? 3 এবং 2, এই দুটি মিলে কত হয়ে যায়? 32, তাই না? তাহলে 32-কে আমরা প্রথমে 10 দ্বারা ভাগ করার চেষ্টা করব। আমরা দেখব 10-এর সাথে কতকে গুণ করলে 32-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই। আচ্ছা দেখো, আমরা যদি 10-এর ঘরে নামতা পড়ি, 10 একে 10, 10 দুগুণ 20, 3 10-এ 30, 4 10-এ 40, অর্থাৎ 4 দিয়ে যদি আমরা 10-কে গুণ করি, তাহলে হয়ে যাবে 4 10-এ 40 হয়ে যাবে। কিন্তু 40 কিন্তু 32-এর চেয়ে বড়, তাই না? আমরা জানি যে বড় সংখ্যা কিন্তু নেওয়া যাবে না, এখানে 32-এর ছোট হতে হবে। তাহলে আমরা 4 দিয়ে কিন্তু গুণ করতে পারবো না, 4 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে। এই জন্য আমরা কী করতে পারি? 3 দিয়ে গুণ করতে পারি। যদি 3 দিয়ে গুণ করি, কত হয়? 3 10-এ 30, অর্থাৎ এটি কিন্তু 32-এর চেয়ে ছোট। তার মানে আমরা 3 দিয়ে গুণ করতে পারবো। দেখো, যেহেতু 3 দিয়ে গুণ করে আমরা 30 পেয়েছি, এই জন্য 3-কে লিখলাম এখানে এবং 30 লিখলাম আমরা নিচে। এখন যদি 32 থেকে 30-কে আমরা বিয়োগ করে দেই, দেখো 2 থেকে 0-কে বিয়োগ করলে হয় 2, 3 থেকে 3-কে বিয়োগ করলে কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমরা জানি প্রথম 0 কখনোই দিতে হয় না, এই জন্য আমরা দিলাম না। এখন দেখো, এখানে যে 3200 ছিল, 3200-র এই 32-কে কিন্তু আমরা ভাগ করেছি। এখন এখানে আরও 2টি শূন্য কিন্তু রয়ে গেছে, তাই না? এই দুটি শূন্যের এই প্রথমে যে শূন্যটি রয়েছে এটিকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। তাহলে কিন্তু আমাদের এই 3টি অঙ্ককে ভাগ করা হয়ে যাবে। এরপরে থাকবে আরও একটি অঙ্ক। আচ্ছা, এই শূন্যটাকে যখন নিচে নামিয়ে আনলাম, তাহলে এই দুটি মিলে হয়ে গেল কত? 20 হয়ে গেল, তাই না? এখন দেখো, আমরা দেখব 10-এর সাথে কতকে গুণ করলে 20 হয়। আমরা জানি 10 একে 10, 10 দুগুণ হয় 20, অর্থাৎ 10-এর সাথে 2-কে গুণ করলে হয় 10 দুগুণ 20। এখন দেখো, এই 20 থেকে যদি আমরা একই রকমভাবে নিচের 20-কে বিয়োগ করে দিই, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এবং এই পাশে কিন্তু আরও একটি শূন্য আমাদের অবশিষ্ট রয়ে গেল। এটিকে কি করব? আমরা এবারে সরাসরি নিচে নামিয়ে আনবো। তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্ককে ভাগ করা হয়ে যাবে, তাই না? যখন এটিকে নিচে নামিয়ে আনলাম, তখন এইখানে নিচে আমরা মোট কত পাচ্ছি? 0 0 0, অর্থাৎ আমরা কিন্তু এখানে মোট 0 পাচ্ছি। এখন আমাদের দেখতে হবে যে 10-এর সাথে কতকে গুণ করলে 0 হয়। বন্ধুরা, আমরা একটু আগে শিখেছি যে যে কোনো অঙ্কের সাথে বা যে কোনো সংখ্যার সাথে যদি আমরা 0-কে গুণ করি, তাহলেই কিন্তু 0 হবে, তাই না? তার মানে 10-এর সাথে 0-কে গুণ করলে হবে 0। আচ্ছা, এখন এই উপরে 0 থেকে নিচে 0-কে বিয়োগ করলে কিন্তু 0ই থাকবে। আমাদের এই পাশে আর কিন্তু কোনো অঙ্ক বাদ নেই, আমরা প্রত্যেকটি অঙ্ককে কিন্তু ভাগ করেছি। আমরা উত্তর পাচ্ছি কত? 320 টাকা। তার মানে আমরা এখানে লিখে দেব 320 টাকা। এই 320 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারছি? একজনে পাবে হচ্ছে 320 টাকা, অর্থাৎ প্রত্যেকে 320 টাকা করে পাবে। আমরা উত্তর দিয়ে লিখব 320 টাকা। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, আমরা যদি এরপরে পরবর্তী অঙ্কে চলে যাই, 8 নম্বরে বলা হয়েছে লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? আচ্ছা দেখো, এখানে আমাদের বলা হয়েছে লুনা সে 1 বছরে 1200 টাকা বৃত্তি পায়। আচ্ছা, 1 বছর আমাদের মোট কতটি মাস হয়? আমরা জানি যে 12 মাস মিলে 1 বছর হয়, তাই না? তাহলে দেখো, সে এই 1 বছরে 1800 টাকা বৃত্তি পায়।
সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে মানে কয় মাসে? 1 মাসে 1 মাসে সে 55 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে। তার মানে সে কী করে? 1 মাসে 55 টাকা সে মাটির ব্যাংকে জমা রেখে দেয়। হ্যাঁ, এবং বাকি যে টাকা থাকে সে কিন্তু সেই টাকাটা খরচ করে। তাহলে আমাদের বলা হয়েছে সে মাসে কত টাকা খরচ করে। তাহলে এটিকে আমাদের আগে কিভাবে করে, যেহেতু 1 মাসের হিসাব আমাদের বের করতে বলা হয়েছে, সে মাসে অর্থাৎ 1 মাসে কত টাকা খরচ করে, 1 মাসের হিসাব যেহেতু বের করতে বলা হয়েছে, এই জন্য আমরা কি করতে পারি, এই যে 12 মাসের হিসাবটা দেওয়া রয়েছে দেখো, 1 বছরে মানে কয় মাসে? 12 মাসে। আমরা জানি 1 বছরে যেহেতু সে 1800 টাকা পায়, এই 1800 টাকাকে আমরা আগে বের করব যে 1 মাসে সে কত টাকা পায়। 1 বছর মানে কি? 12 মাস। 12 মাসে যদি সে 1800 টাকা পায়, তাহলে কি 1 মাসে নিশ্চয়ই সে 12 ভাগের 1 ভাগ পাবে, তাই না? তার মানে এই 1800কে আগে আমরা 12 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এটিকে প্রথমে কি লিখতে পারি? আমরা 8 নাম্বার দিয়ে লিখতে পারি 1 বছর 1 বছর 1 বছর বা 12 মাসে পায় 12 মাসে পায় হচ্ছে কত টাকা? 12 মাসে পায় 1800 টাকা। আমরা এখানে লিখে দেব 1800 টাকা 1800 টাকা। আচ্ছা, সুতরাং আমরা একটু সুতরাং দিতে পারি। সুতরাং দিয়ে কি লিখবো এবারে? 1 মাসে পায়। আচ্ছা, 12 মাসে যদি সে 1800 টাকা পায়, 1 মাসে কি নিশ্চয়ই 12 মাসে যে টাকা পাবে তার 12 ভাগের 1 ভাগ পাবে, তাই না? তাহলে আমরা কি করবো এবারে? এই যে 1800 টাকা সে পায়, 1800কে আমরা এবারে 12 দ্বারা ভাগ করব। তাহলে 12 ভাগ যখন করব তখন আমরা পেয়ে যাব যে সে 1 মাসে কত টাকা পায়। তাহলে আমরা এখানে লিখব 1800 ভাগ হচ্ছে 12, শেষে টাকা রয়েছে আমরা লিখে দিব টাকা। এখন যদি ভাগ করি, দেখো যেহেতু এখানে ভাজকের স্থানে 12 রয়েছে, আমরা লিখলাম 12 এবং মাঝখানে আমরা রাখবো কতকে? 1800কে, তাই না? এখন দেখো যদি আমরা ভাগ করি, আমরা দেখতে পাচ্ছি 12তে মোট 2টি অঙ্ক রয়েছে, 1 এবং 2। তাহলে যেহেতু 2টি অঙ্ক রয়েছে, আমরা প্রথম 2টি অঙ্ককে এখানে ভাগ করার চেষ্টা করব। এখানে প্রথম 2টি অঙ্ক রয়েছে কত? 1 এবং 8 মিলে হয় 18, অর্থাৎ এই 12 দ্বারা প্রথমে আমরা 18কে ভাগ করব। 18 যেহেতু বড় 12-র চেয়ে, তার মানে ওকে ভাগ করা যাবে। আমরা দেখব 12-র সাথে কতকে গুণ করলে 18-র সবচেয়ে কাছের সংখ্যাটি পাই। আমরা যদি 12-র সাথে 1কে গুণ করি তাহলে পাই 12 একে 12, এবং 12-র সাথে 2কে গুণ করলে পাই 12 দুগুণ 24, কিন্তু 24 কিন্তু 18-র চেয়ে বড় হয়ে যায়, এজন্য আমরা 2কে নিতে পারবো না। তার মানে আমরা কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব। 12 একে 12। আচ্ছা, এখন যেহেতু 12 পেয়েছি আমরা, এখন 18 থেকে যদি আমরা নিচের 12কে বিয়োগ করে দিই, দেখো 8 থেকে 2কে বিয়োগ করলে থাকে আমাদের 6, 1 থেকে 1কে বিয়োগ করলে কিছুই থাকে না, মানে 0। আমরা প্রথম 0 জানি লিখতে হয় না, এই জন্য লিখবো না। এখন দেখো এই 1800-র মধ্যে শুধুমাত্র এই 2টি অঙ্ককে কিন্তু ভাগ করা হয়ে গেল। এরপরে 3 নাম্বারের যে 0 রয়েছে, এই 0টাকে আমরা নিচে নামিয়ে আনবো। তাহলে কিন্তু আমাদের এবারে 3টে অঙ্ককে ভাগ করা হয়ে যাবে, তাই না? আচ্ছা দেখো, এখন এখানে এই 6 এবং 2 মিলে পাচ্ছি আমরা কত? আমরা পাচ্ছি 60। এখন আমরা দেখব 12-র সাথে কতকে গুণ করলে 60 হয়। দেখো আমরা যদি একটু গুণ করি, 12-র সাথে যদি আমরা 5কে গুণ করি, তোমরা যে কোনো অঙ্ককে গুণ করে দেখবে আমাদের কিন্তু 60 বানাতে হবে, তাই না? আচ্ছা, অথবা 60-এর কাছাকাছি হলেও কিন্তু আমাদের হবে। কিন্তু যদি 60, আমাদের সর্বপ্রথম চেষ্টা করতে হবে যে 60-এর সাথে মেলে কিনা বা 60 বানানো যায় কিনা। আচ্ছা, 12কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, দেখো কত হয়? 5 দুগুণ 10, 10-এর 0কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 1। এরপরে 5-এর সাথে 1কে গুণ করলে হয় 5 একে 5, এবং 5-এর সাথে এই 1 মিলে হয়ে যায় 6। দেখো আমাদের কিন্তু এই 60, অর্থাৎ এই 60-এর সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তার মানে আমরা কত দিয়ে গুণ করে 60 পাচ্ছি? 5 দিয়ে গুণ করে। এই জন্য আমরা এখানে লিখে দেব 5 এবং নিচে লিখে দেব 60। এখন এই 60 থেকে 60কে বিয়োগ করলে কিন্তু আমরা 0 পাই। দেখো আমাদের এখানে এই 3টে অঙ্ককে কিন্তু গুণ করা হয়ে গেলে এখন বাকি থাকে আরও একটি 0। এই 0টাকে আমরা এবারে সরাসরি নিচে নামিয়ে আনবো। তাহলে কিন্তু আমাদের 4টে অঙ্ককে ভাগ করা হয়ে যাবে। এখন আমরা দেখব যেহেতু এখানে 0 রয়েছে, 12-র সাথে কতকে গুণ করলে 0 হয়। আমরা কি জানি? যে কোনো সংখ্যার সাথে যদি আমরা 0কে গুণ করি তাহলেই কিন্তু উত্তর 0 হবে। তার মানে 12-র সাথে 0কে গুণ করলে হবে 0।
এখন এই উপরের শূন্য থেকে নিচের শূন্যকে বিয়োগ করলে কিন্তু আমরা শূন্যই পাবো। তার মানে আমাদের উত্তর হচ্ছে এখানে কত, 150 টাকা। এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা লিখবো 150 টাকা। তার মানে এই 150 দ্বারা আমরা কি বুঝতে পারছি যে এক মাসে সে কত টাকা পায়, 150 টাকা কিন্তু সে বৃত্তি পায়। এখন এই যে 150 টাকা পায়, 150 টাকা থেকে সে কিন্তু 55 টাকা সে কি করে, মাটির ব্যাংকে জমা রাখে। তার মানে যখন সে 55 টাকা জমা রাখে, এই 55 টাকা কিন্তু এখান থেকে কমে যায়, তাই না? আর যখন কমে যায় তখন আমরা কি করি, বিয়োগ করি। তাহলে আমরা এখন কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এক মাসে পায় 150 টাকা। তাহলে আমরা লিখব এক মাসে বৃত্তি পায় কত টাকা, এক মাসে বৃত্তি পায় 150 টাকা। আচ্ছা, এক মাসে বৃত্তি পায় 150 টাকা। তারপরে আমরা নিচে কি লিখব, সে ব্যাংকে জমা রাখে হচ্ছে 55 টাকা। আমরা লিখব ব্যাংকে জমা রাখে, ব্যাংকে জমা রাখে কত টাকা, 55 টাকা, তাই না? 55কে কিন্তু আমরা কিভাবে লিখব, এ ডান পাশের সংখ্যার সাথে কিন্তু ডান পাশের সংখ্যা মিলিয়ে লিখবো। আমি যেটা আগেও তোমাদেরকে বলেছি, এই একের নিচে কিন্তু আমাদের খালি থাকবে, তাই না? তাহলে আমরা লিখলাম 55 টাকা। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এই 150 থেকে 55কে আমরা বিয়োগ করে দিব। যেহেতু সে 55 টাকা ব্যাংকে রেখে দেয়, তার মানে 55 টাকা তার কমে যায়। এজন্য 150 থেকে 55কে যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে শূন্য, শূন্য থেকে কিন্তু 5কে বিয়োগ করা যাবে না, কারণ শূন্য ছোট, এটিকে বড় বানাতে হবে। তাহলে পাশে যে 5 রয়েছে, 5-এর কাছ থেকে 1কে ধার করে ওকে আমরা বানালাম হচ্ছে এখন 10। দেখো আগে ছিল শূন্য, যখন 5-এর কাছ থেকে 1কে নিয়ে আসলাম, 1 পেয়ে ও হয়ে গেল 10। তার মানে এখন কিন্তু 10 থেকে 5কে বিয়োগ করা যাবে। 10 থেকে 5কে বিয়োগ করলে কত থাকছে বন্ধুরা, আমাদের থাকছে 5। এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5, কিন্তু 5 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছি, যার কারণে এখানে কিন্তু এখন আছে আমাদের 4। তাহলে এখন আছে 4, 4 থেকে কিন্তু আমরা 5কে বিয়োগ করতে পারবো না, কারণ 5 বড়, এই উপরের সংখ্যাটি কিন্তু ছোট। তাহলে এই 4কে আমরা এখন কিভাবে বড় বানাতে পারি, এই দেখো এই পাশে যে 1 রয়েছে, 1-এর কাছ থেকে আমরা 1কেই ওর কাছে ধার করে নিয়ে আসলাম। তাহলে 1 পেয়ে এই 4 এখন হয়ে গেল কত, 14 হয়ে গেল। এখন 14 থেকে যদি আমরা 5কে বিয়োগ করে দেই, তাহলে আমাদের কত থাকছে, আমাদের থাকছে হচ্ছে 9। দেখো আমরা যদি 5-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করে, দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে এই পর্যন্ত আমাদের কতটি কর হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি। তার মানে দেখো 14 থেকে 5কে বিয়োগ করলে আমাদের থাকছে হচ্ছে 9। আমরা এখানে লিখে দিলাম 9। এরপরে দেখো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি 1, কিন্তু এখানে কি 1 রয়েছে বন্ধুরা, 1 তো আমরা ধার করেই দিয়েছিলাম, যার কারণে এই 1 থেকে যখন 1ই চলে গেল, তখন কিন্তু ও হয়ে গেল 0। তার মানে এখানে আর কিছু নেই এবং নিচেও কিছু নেই। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি কত, 95 টাকা। অর্থাৎ এই 95 দ্বারা আমরা বুঝতে পারছি, যখন সে 150 টাকা থেকে এই 55 টাকাকে ব্যাংকে রেখে দিল, তখন তার কাছে 95 টাকা অবশিষ্ট থাকলো, তাই না? এই 95 টাকা কিন্তু সে এক মাসে খরচ করে, তাই না? আমাদের বলা হয়েছে যে সে মাসে কত টাকা খরচ করে, তার মানে সে কত টাকা খরচ করে, 95 টাকা। আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং সে খরচ করে কত টাকা, 95 টাকা। আমরা উত্তর দিয়ে লিখতে পারি, আমরা উত্তর দিয়ে লিখব 95 টাকা। তাহলে কিন্তু আমরা খুব সহজেই দেখো এটিকেও সমাধান করে ফেললাম। বন্ধুরা এরপরে যদি আমরা পরের অঙ্কে চলে যাই, এখানে 9 নম্বরে বলা হয়েছে গল্প তৈরি করি। দেখো এখানে আমরা কিন্তু দুটি গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি, কতে একটি গাণিতিক বাক্য, খতে একটি গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যগুলোকে ব্যবহার করে আমাদের কিন্তু গল্প তৈরি করতে বলা হয়েছে। গল্প বলতে কি বোঝায়, এই যে দেখো আমরা 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো করেছি, এগুলোর প্রত্যেকটিই কিন্তু কি গল্প আকারে কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছে, তাই না? এইরকমভাবে করে আমরা গল্পের মাধ্যমে আমরা প্রশ্ন তৈরি করব। এমনভাবে তৈরি করব যেন এইখানে যে গাণিতিক বাক্যগুলো রয়েছে, এগুলো যেভাবে রয়েছে, এগুলো যেন আমাদের সমাধান করতে গেলে এইরকমভাবে করেই সমাধান করতে হয়। যেন 350কে প্রথমে আমাদের 350 থেকে আমাদের 50কে বিয়োগ করতে হয়, তারপরে আমাদের 6কে আবার ভাগ করতে হয়।
ঠিক আছে, মানে 6 দ্বারা আবার আমাদের ভাগ করতে হয়। এই যে গাণিতিক বাক্যটি রয়েছে যেভাবে রয়েছে এটি যেন এইভাবেই থাকে, ঠিক আছে, এমনভাবে করে কিন্তু আমাদের গল্প তৈরি করতে হবে। যেমন আমি তোমাদের জন্য ক নাম্বারে যেটি রয়েছে এটিকে ব্যবহার করে যদি একটি গল্প তৈরি করার চেষ্টা করি, এখানে কত বলা হয়েছে 350 বিয়োগ 50 ভাগ 6। তাহলে আমরা যদি এটিকে এইভাবে করে গল্প তৈরি করি, ক নাম্বার দিয়ে লেখি যে শিমুর কাছে 350টি চকলেট আছে, সে নিজের জন্য 50টি চকলেট রেখে দিল। আচ্ছা, যখন 350টি চকলেট থেকে নিজের জন্য যখন সে 50টি চকলেট রেখে দিবে, তখন কিন্তু এই 350টি চকলেট থেকে 50টি চকলেট কিন্তু বিয়োগ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপর আমরা কি বলতে পারি যে অবশিষ্ট চকলেটগুলো সে 6 জন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দিল। তাহলে কিন্তু দেখো এই 50টিকে বিয়োগ করার পরে যা থাকবে সেটিকে কিন্তু আমাদের কি করতে হবে, 6 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে কিন্তু এই মানটা ঠিকই থাকে, অর্থাৎ এই যে গাণিতিক বাক্যটি রয়েছে এটি কিন্তু একই রকমই থাকে, কোথাও কিন্তু কিছু পরিবর্তন হয় না। তাহলে আমরা কি বললাম বা কিভাবে করে গল্পটি তৈরি করলাম, যে শিমুর কাছে 350টি চকলেট আছে, সে সেখান থেকে 50টি চকলেট নিজের জন্য রেখে দিল এবং বাকি চকলেটগুলো 6 জন বন্ধুর মাঝে ভাগ করে দিল। এক একজনে বা প্রত্যেকে কতটি করে চকলেট পাবে। দেখো এইভাবে করে কিন্তু আমরা এটিকে, অর্থাৎ ক নাম্বারে যে গাণিতিক বাক্য রয়েছে এটিকে ব্যবহার করে আমরা গল্প তৈরি করতে পারি। একই রকমভাবে দেখো খতে যে গাণিতিক বাক্যটি রয়েছে এটিকে ব্যবহার করে তোমরা তোমাদের মতো করে একটি গল্প তৈরি করার চেষ্টা করো, ঠিক আছে? এটি আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। এরপরে দেখো যদি 10 নাম্বারে আমরা লক্ষ্য করি, এখানে 10-এ বলা হয়েছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। দেখো আমরা কিন্তু এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছি, তাই না? এই বৃত্তটাকে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ঘরে একটি একটি করে সংখ্যা দেওয়া রয়েছে, কিন্তু একটি মাত্র ঘর খালি রয়েছে। এই ঘরে কত হবে বা কত সংখ্যাটি বসবে সঠিক সেই সংখ্যাটি কিন্তু আমাদের এখানে বের করতে হবে, খুঁজে বের করতে হবে এবং বুদ্ধি খাটিয়ে কিন্তু এটি আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, আমরা যদি দেখি, আমি তোমাদের জন্য এই চিত্রটি বোর্ডে অঙ্কন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি দেখো তোমাদের জন্য এই যে বৃত্তটি, এই বৃত্তটিকে কিন্তু বোর্ডে অঙ্কন করেছি। এখন দেখো এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি। বন্ধুরা, আমরা দেখব যে সোজাসুজি যে অঙ্কগুলো রয়েছে বা সোজাসুজি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর একটি থেকে আরেকটির ব্যবধান কত। যেমন দেখো আমরা যদি এই ঘরটা লক্ষ্য করি, এই সোজা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 9। তাহলে 3 থেকে এখানে 9 কিভাবে হলো, হ্যাঁ, বা এখানে 3-এর থেকে 9 কত ব্যবধান রয়েছে, হ্যাঁ, এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি। দেখো এইটা তুমি যে যুক্তি দেখাবে, মানে এটির উত্তর বের করতে গিয়ে যে যুক্তি তুমি খুঁজে বের করবে প্রত্যেকটি কিন্তু সেই একই লজিক বা একই যুক্তি কিন্তু তোমার দেখাতে হবে, ঠিক আছে? তুমি এটিকে যেভাবে করে সমাধান করে দেখাবে তোমাদের এটিও কিন্তু ঠিক একই নিয়মে সমাধান করে এটিকেও দেখাতে হবে এবং এটিকেও কিন্তু একই রকমভাবেই তোমার সমাধান করে দেখাতে হবে। এইভাবে করে কিন্তু আমাদের এইখানে খালি ঘরে যে সংখ্যাটি বসবে সেই একই সূত্র ব্যবহার করেই কিন্তু এখানে খালি ঘরের সঠিক সংখ্যাটি কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3, এখানে রয়েছে 9। তাহলে 3টাকে আমরা কিভাবে করে 9 বানাতে পারি? আচ্ছা দেখো, এই 3-এর সাথে যদি আমরা 2কে গুণ করি, অর্থাৎ এখানে যেহেতু 3 রয়েছে আমরা লিখলাম 3, এই 3-এর সাথে যদি আমরা গুণ দেই 2, তাহলে 3-এর সাথে 2কে গুণ করলে কত হয়ে যাবে? 3 2 6, তাই না? 3 2 হয়ে যায় কত? 6, কিন্তু আমাদের এখানে রয়েছে কত? 9। তার মানে 6-এর পরে 9 হতে আরও কত দরকার আমাদের, বা 6-এর পরে আরও কয় সংখ্যা বেশি রয়েছে এখানে? 6 7 8 9। তার মানে 6-এর পরে কিন্তু আরও 3টি সংখ্যা এখানে বেশি রয়েছে, অর্থাৎ এই 6-এর সাথে যদি আমরা যোগ করে দিই আরও 3কে, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব কত? 9 পেয়ে যাব, তাই না? আবারও দেখো এখানে 3 রয়েছে, আমরা লিখলাম 3, 3-এর সাথে আমরা কি করলাম? 2কে গুণ করলাম। তার মানে 3কে 2 দ্বারা যখন গুণ করলাম তখন পেলাম কত? 3 2 6। এখন এই যে 6 পেয়েছি, এই 6-এর সাথে আমরা যদি আরও 3কে যোগ করি,
হ্যাঁ, তাহলে 6-এর সাথে 3কে যোগ করলে কত হয়ে যায়? 6 এবং 3 মিলে হয়ে যায় 9। এখানে কিন্তু আমাদের 9 রয়েছে। একই রকমভাবে এই যে সূত্রটি, এই সূত্রটিকে ব্যবহার করে যদি আমরা প্রত্যেকটি অঙ্ক একটু দেখি যে আমাদের এই সূত্রটি সঠিক আছে কিনা, আমরা ঠিক একই পদ্ধতি ব্যবহার করব। ঠিক আছে? আমরা যদি এবারে এই লাইনটিকে দেখি, এখানে রয়েছে ছোট সংখ্যাটি কত? 8 রয়েছে। আমরা লিখলাম 8। 8 এর সাথে আমরা গুণ করব কত? যেহেতু প্রথমে আমাদের 2 গুণ করতে, আমরা যেহেতু প্রথমে 2 গুণ করেছি, তাহলে 8 এর সাথে গুণ করব 2। তাহলে 8 এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 8 দুগুণ 16, তাই না? এখন এই 16-র সাথে আমরা যোগ করে দেব কত? এখানে যোগ করেছি কত? 3 যোগ করেছি, তাই না? তাহলে 16-র সাথে যদি আমরা 3কে যোগ করে দিই, তাহলে 16 এবং 3 মিলে হয়ে যায় কত? 16, 17, 18, 19। দেখো বন্ধুরা, আমাদেরকে এখানে 19 রয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 19 রয়েছে। তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের এই সূত্রটি কিন্তু সঠিক সূত্র। আচ্ছা, এরপরে দেখি আমরা আরেকটিকে যদি মিলাই, আমরা যদি এটিকে মিলাই, দেখো এখানে দেখতে পাচ্ছি 5 এবং এখানে রয়েছে 13। এর ভিতরে যেহেতু ছোট 5, তার মানে আমরা লিখলাম 5। এর সাথে গুণ করব কত? গুণ করব আমরা 2। আচ্ছা, যদি 2কে গুণ করি তাহলে কত হয়? 5 দুগুণ 10। আচ্ছা, এখন এই 10-এর সাথে আমরা যোগ করে দেব কত? 3কে যোগ করে দেব, তাই না? আমরা যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বারে এসে 3 যোগ করেছি, আমরা লিখে দেব 3। তাহলে 10 এবং 3 মিলে কত হয়ে যায়? 10 এবং 3 মিলে হয় 13। আমাদেরকে এখানে 13 রয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু 13 রয়েছে। তার মানে আমাদের এটি সঠিক পদ্ধতি আমার মনে হচ্ছে যেটা, তাই না? এরপরে দেখো, আমরা 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি কিন্তু আমরা করেছি। এখন একই রকম পদ্ধতিতে যদি আমরা এই লাইনটির সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের কি করতে হবে? এখানে যেহেতু 7 রয়েছে, আমরা প্রথমে লিখব 7। এর 7-এর সাথে আমরা গুণ করে দেব কতকে? গুণ করে দেব 2কে, তাই না? যেহেতু প্রত্যেকটির ক্ষেত্রে আমরা প্রথমে 2কে গুণ করেছি, তাহলে 2কে গুণ করলে কত হয়? 7 দুগুণ 14। এখন এই 14-র সাথে আমরা যোগ করে দেব কতকে? যোগ করে দেব আমরা 3কে। তাহলে 14-র সাথে 3 যোগ করলে কত হয়? 14 এবং 3 যোগ করলে হয় 14, 15, 16, 17। আমরা এখানে লিখে দেব 17। তার মানে আমরা বুঝতে পারছি যে খালি ঘরে হবে হচ্ছে 17। দেখো, আমরা কিন্তু খুব সহজেই এই খালি ঘরের সঠিক উত্তরটি বের করে ফেললাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।